আজকে আমরা ইলেকট্রিক ডাইপোল মানে তড়িৎ দ্বিমেরু এবং এই দ্বিমেরুর জন্য কি ইলেকট্রিক ফিল্ড হবে বা ইলেকট্রিক ফিল্ডের মধ্যে কোনো দ্বিমেরুকে রাখলে তার ওপর কী রকম কি ফোর্স বা টর্ক কাজ করবে তাই নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। তাহলে ফার্স্ট আগে দেখে নিতে তড়িৎ দ্বিমেরু বা ইলেকট্রিক ডাইপোল মানেটা কি। তো আমরা জল বা H2O এর সংকেতটা তো দেখেছি। এবার এর মলিকুলার স্ট্রাকচারটাকে যদি একটু খেয়াল করে দেখি তাহলে দেখতে হয় এরকম, H2O দেখতে এরকম, এবং অক্সিজেন হচ্ছে নেগেটিভলি চার্জড পার্টিকেল আমরা জানি এক্ষেত্রে, এবং হাইড্রোজেনগুলো সেগুলো পজিটিভ। এবার ওরা বন্ডিং গঠন করে H2O মলিকুলটা তৈরি করেছে, H2O অণুটা তৈরি করেছে। এখন এই যে পজিটিভলি চার্জড, তুলনামূলকভাবে পজিটিভলি চার্জড এই হাইড্রোজেন মলিকুলগুলো যে পাশটায় আছে সেই পাশটায় একটা অঞ্চল তৈরি হয়েছে যেখানে অনেক বেশি সংখ্যক পজিটিভ চার্জ আছে। ঠিক একই রকমভাবে তার থেকে দূরে, কিছুটা দূরে ঠিক সমান পরিমাণে নেগেটিভলি চার্জড অক্সিজেন পরমাণুটা আছে। এবং দেখা যাচ্ছে যে হাইড্রোজেনের টোটাল যে চার্জ, অক্সিজেনেরও ঠিক টোটাল চার্জ একই, অর্থাৎ দুটো সমান ও বিপরীতমুখী চার্জ পরস্পরের থেকে একটা দূরত্বে অবস্থান করে একটা সিস্টেম তৈরি করেছে, যেটা এই H2O অণুর ক্ষেত্রে হয়েছে। তো আমি যদি এটাকে একটা ছবি দিয়ে দেখাই, তাহলে আমি এরকম একটা চার্জ আর এরকম একটা চার্জ, দুটোরই ভ্যালু সমান, একটাকে প্লাস কিউ একটাকে মাইনাস কিউ বললাম। তাহলে দুটো চার্জের ভ্যালু সমান কিন্তু একে অপরের বিপরীত, এবং তারা পরস্পর থেকে দূরে থেকে, অর্থাৎ একটা ডিস্টেন্স আছে তাদের মধ্যে, এই অবস্থায় থেকে একটা সিস্টেম তৈরি করেছে। সিস্টেম মানে এই পুরো ব্যাপারটাকে নিয়ে আমি একটা সিস্টেম বললাম, তাহলে এই জিনিসটাকে বলা হবে ইলেকট্রিক ডাইপোল বা তড়িৎ দ্বিমেরু। এবার এই তড়িৎ দ্বিমেরু এরকমভাবে বুঝতেই পারছি, এরকম অনেক মলিকুল আছে যাদের মধ্যে এই তড়িৎ দ্বিমেরু তৈরি হবে। যেমন জলের ক্ষেত্রে হয়েছে, তেমনি আরও একটা মলিকুল যদি বলি হাইড্রোজেন ফ্লুওরাইড, তাহলে এক্ষেত্রে যে মলিকুলটা, হাইড্রোজেন আর ফ্লোরিন ওরা এইভাবে যদি অবস্থান করে, তো তাদের ক্ষেত্রে যদি আমি দেখাই যে চার্জগুলো কিভাবে ডিস্ট্রিবিউট থাকে, তাহলে এই হাইড্রোজেনের এখানে পজিটিভ চার্জ থাকবে এবং ফ্লোরিনের এখানে নেগেটিভ চার্জ থাকবে, এবং তারা পরস্পরের সঙ্গে সমান বিপরীতমুখী এবং তারা পরস্পরের থেকে একটু সেপারেশনে আছে। মানে এটাও একটা ডাইপোলের মতন। এরকম অজস্র ডাইপোল মলিকুল আমরা পৃথিবীতে পাবো। তো সেই ইলেকট্রিক্যালি ডাইপোল বা তড়িৎ দ্বিমেরুকে নিয়ে যখন আমরা কোনো কাজ করব, যেগুলো হবে সেগুলোকে নিয়েই আজকে আমি আলোচনা করব। তাহলে ফার্স্ট আমরা যে ইলেকট্রিক ডাইপোল পেলাম, এই ইলেকট্রিক ডাইপোলের একটা ডাইপোল মোমেন্ট হয়, ডাইপোল মোমেন্ট। এবার এটার মানে কি? মোমেন্ট কথাটার অর্থ মানে, আমরা এই মোমেন্ট কথাটার অর্থ হলো যখন কোনো জিনিসকে যখন ঘোরানোর চেষ্টা করা হয় বা বল প্রয়োগ করা হলো, তার ফলে সে ঘুরে গেল, তাহলে সেক্ষেত্রে মোমেন্ট এই কথাটা চলে আসে। যেমন ধরলাম এরকম একটা পেন্সিল মেঝের ওপর পড়ে আছে, তো পেন্সিলের এই প্রান্তে তুমি বল প্রয়োগ করলে, বল প্রয়োগ করার পর দেখলে পেন্সিলটা সামনের দিকে সোজাসুজি না গিয়ে তার বরং সে ঘুরে গেল। তাহলে এক্ষেত্রে তোমার ফোর্সের জন্য ওর ঘূর্ণন হয়েছে, তাই এক্ষেত্রে মোমেন্ট কথাটা চলে আসছে, মোমেন্ট হচ্ছে। তো এই ডাইপোলেরও মোমেন্ট হয়, মানে সেও ঘুরতে পারে। তো এই ডাইপোল মোমেন্ট একটা স্পেশাল টার্ম, যেটাকে বোঝানো হয় পি দিয়ে। এখন এটা ঘূর্ণনের জন্য, ঘূর্ণন রিলেটেড, বাট ডাইপোল মোমেন্ট মানে কোনো ঘূর্ণন টার্ম আমি বলছি না, এটা একটা স্পেশাল ভৌত রাশি যার একটা নির্দিষ্ট ডিরেকশন আছে, এবং ডিরেকশনটা হচ্ছে নেগেটিভ চার্জ থেকে পজিটিভ চার্জের দিকে। তাহলে পি যদি ডাইপোল মোমেন্ট বলি, তাহলে পি এর ডিরেকশন মাইনাস কিউ থেকে প্লাস কিউ এর দিকে, এবং এর একটা ভ্যালুও আছে। ভ্যালুটা হচ্ছে পি ইকুয়ালস টু ওই চার্জ দুটোর মধ্যে যে কোনো একটা চার্জের ভ্যালু, সেটা কিউ, সেটা প্লাস না মাইনাস ভাবার দরকার নেই, যে কোনো একটা চার্জের ভ্যালু, অনলি ভ্যালুটাকে নাও, আর ওই চার্জ দুটোর মধ্যেকার যে সেপারেশন, যে ডিস্টেন্সটা, তার গুণফলের সঙ্গে সমান। তাহলে এক্ষেত্রে ডিস্টেন্সটাকে যদি আমি ডি বলি, তাহলে কিউ ইন্টু ডি, এটাই হচ্ছে এই ডাইপোল মোমেন্টের ভ্যালু। এবার এই ডাইপোল মোমেন্ট একটা ভৌত রাশি, এবং বললাম যে এটা ঘূর্ণনের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। তাই যখন কোনো বস্তুকে ঘোরানো হবে, সেই ঘূর্ণনের সময় এই ডাইপোল মোমেন্ট টার্মটাকে আমরা ইউজ করব।
ঠিক আছে। এবার এটা একটা ভেক্টর কোয়ান্টিটি আমি বললাম, যার একটা নির্দিষ্ট দিক আছে এবং সেটা মাইনাস চার্জ থেকে প্লাস চার্জের দিকে, তাহলে এটাকে ভেক্টরিক্যালি প্রকাশ করতে হবে। তাই সেক্ষেত্রে পি এর মাথায় যদি ভেক্টর সাইন দাও, তাহলে ডি এর মাথায় ভেক্টর সাইন দিয়ে ওই মাইনাস থেকে প্লাসের দিকটাকে বুঝিয়ে দেওয়া হয়। এবার একটু পরেই আমরা এই ডাইপোল মোমেন্টকে নিয়ে অঙ্ক করব বা ডাইপোলকে নিয়ে কাজ করব। তো সেক্ষেত্রে এই ডিস্টেন্সটাকে ডি না ধরে যদি আমরা 2L ধরে নিই, তাহলে দেখব যে আমাদের অঙ্কের অনেক হিসাবে সুবিধা হচ্ছে। তাই এই কিউ ইন্টু ডি এর জায়গায় অনেক বইতেই এটাকে 2L লেখা হয় এবং ডিরেকশনটাকে বোঝানোর জন্য একটা ধরলাম এরকম একটা ইউনিট ভেক্টর দিয়ে বুঝিয়ে দিল এবং বুঝিয়ে দিল যে এখানে এই ডিরেকশনটা হচ্ছে সেই ইউনিট ভেক্টরের ডিরেকশন। ওকে, তো এবার যদিও এনটাকে নর্মাল ভেক্টর হিসাবে ইউজ করে, আমি একটা যে কোনো ইউনিট ভেক্টরের কথা বলছি ধরো। ওকে, এবার ধরো এই একটা তড়িৎ দ্বিমেরু নিলাম। দ্বিমেরু তার মানে এখানে চার্জ তো অবশ্যই আছে, সমান বিপরীত, বাট চার্জ তো আছেই। তাহলে দ্বিমেরু যদি থাকে তাহলে তার জন্য একটা ইলেকট্রিক ফিল্ডেরও সৃষ্টি হবে। কারণ আমরা গতদিন এটা দেখেছিলাম যে যদি একটা প্লাস কিউ চার্জ হয় তার জন্য ওর থেকে আর ডিস্টেন্সে কোনো পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডের মান হয় 1/4π কে এপসাইলন নট। কে হচ্ছে এখানে আশেপাশের মাধ্যমটাকে বায়ু না ধরে অন্য কোনো মাধ্যম ধরলাম, তাহলে তার পরাবৈদ্যুতিক ধ্রুবক হচ্ছে কে, আর এপসাইলন নট হচ্ছে শূন্য মাধ্যমে তড়িৎভেদ্যতা, ইন্টু ওই চার্জের ভ্যালু ডিভাইডেড বাই আর স্কোয়ার। এটা আমরা গতদিন দেখেছিলাম। কিন্তু এখানে তো একটা সিঙ্গেল চার্জ নেই, এখানে ডাইপোল আছে, অর্থাৎ দুটো চার্জ আছে। তো আমি এখানে ধরলাম মাইনাস কিউ আর এখানে প্লাস আছে, যাদের ভ্যালু অফকোর্স সমান যেহেতু ডাইপোল। তাহলে এটা মাইনাস কিউ, এটা প্লাস কিউ, এবং তাদের মাঝখানের যে ডিস্টেন্সটা সেটাকে আমি 2L ধরে নিলাম। এবার বলা হলো যে তাহলে এই ডাইপোলের জন্য তার চারপাশে কোনো একটা বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করো। এর ওপর থিওরিটিক্যালি অনেক প্রশ্ন আসে এইচএস পরীক্ষায়। তাহলে সেক্ষেত্রে অঙ্কগুলো আমরা কি করে করব, প্রমাণটা আমরা কি করে করব? তো অঙ্কগুলোকে বিভিন্ন ফর্মে আসে। যেমন বলতে পারে যে এই যে তড়িৎ দ্বিমেরু নেওয়া হয়েছে, এই তড়িৎ দ্বিমেরুর লম্ব সমদ্বিখণ্ডকের ওপর কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করো। লম্ব সমদ্বিখণ্ডক মানে এমন একটা লাইন টানলাম যেটা তড়িৎ দ্বিমেরুটাকে দুভাগে ভাঙে দিচ্ছে। তাহলে এই লাইনের ওপর কোনো একটা পয়েন্ট যেটা ধরলাম মূল মধ্যবিন্দু থেকে ওয়াই ডিস্টেন্সে আছে, তাহলে ওই পয়েন্টে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কত হবে বার করো। তো তাহলে তুমি একটু ভেবে দেখো, এখানে প্লাস কিউ চার্জের জন্য একটা ইলেকট্রিক ফিল্ড হবে, আবার মাইনাস কিউ চার্জের জন্যও হবে। তাহলে এই দুটো ইলেকট্রিক ফিল্ডকে ভেক্টরিক্যালি আমাদের অ্যাড করতে হবে, করে নিলেই আমরা ফাইনাল রেজাল্টে পৌঁছে যাব। সৌভিক কি বলছো বলো, কি প্রশ্ন? বলছি কোন পয়েন্টে মানে তড়িৎ ক্ষেত্র নির্ণয় করব? এই লম্ব সমদ্বিখণ্ডক মানে এই যে তড়িৎ দ্বিমেরুটা, তার মিডিল পয়েন্ট থেকে যদি আমি ওইটাকে এমন একটা লাইন টানলাম উলম্ব করে, যেটা পুরো দ্বিমেরুকে দুভাগে ভাগ করে দিচ্ছে, এবং এই লাইনের ওপর যে কোনো একটা পয়েন্ট নিলাম পি পয়েন্ট, যেটা ধরলাম মধ্যবিন্দু থেকে ওয়াই ডিস্টেন্স ওপরে আছে, ওই পয়েন্টে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করতে হবে। তাহলে ফার্স্টে দেখি প্লাস কিউ আধানের জন্য এই পি পয়েন্টে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কত কি হবে। আগে ডিস্টেন্সটা বার করে নিতে হবে। তো ধরলাম এই পি থেকে প্লাস কিউ পর্যন্ত ডিস্টেন্সটা হচ্ছে আর। তাহলে ই এর ভ্যালু আমি যদি ই প্লাসের জন্য বলি, সেটা কি 1/4π এপসাইলন নট, শূন্য মাধ্যম ধরে নিচ্ছি আশেপাশের মাধ্যম, 1/4π এপসাইলন নট কিউ ডিভাইডেড বাই আর স্কোয়ার। ঠিক আছে, আবার এর ডিরেকশন কোন দিকে দেখতে পাচ্ছ, এর ডিরেকশন এই বরাবর বাইরের দিকে, কারণ আমরা প্লাস কিউ চার্জের জন্য ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন ওই লাইন বরাবর বাইরের দিকে হয়, এটা জানি। ঠিক একই রকমভাবে যদি আমি মাইনাস চার্জের জন্য পি পয়েন্টে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বার করতে চাই, তাহলে আবার ডিস্টেন্স লাগবে। এবার একটু আগে বলেছি যে এই পি পয়েন্টটা লম্ব সমদ্বিখণ্ডকের ঠিক মিডিল, লম্ব সমদ্বিখণ্ডকের ওপর একটা বিন্দু। তাহলে এই পয়েন্ট থেকে প্লাস চার্জ পর্যন্ত যে ডিস্টেন্স, মাইনাস চার্জ পর্যন্ত ঠিক একই ডিস্টেন্স, অর্থাৎ এটাও আর। তাহলে ডিস্টেন্স নিয়ে চাপ নেই। বাট যদি বলি যে এক্ষেত্রে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশনটা কোন দিকে, ডিরেকশনটা কিন্তু এখন চার্জের দিকে হবে, চার্জ থেকে দূরের দিকে নয়। প্লাসের জন্য যেমন বাইরের দিকে হয়, নেগেটিভ চার্জের জন্য কি হয়, সেই দিকেই হয়, এটা গত ক্লাসে আমরা দেখেছি। তাহলে ই মাইনাসের জন্য ভ্যালু তো একই থাকবে, যেহেতু চার্জ চেঞ্জ হয়নি, ডিস্টেন্সেরও কোনো চেঞ্জ হয়নি, তাহলে ভ্যালু এক আছে, বাট ডিরেকশনটা চেঞ্জ হয়ে গেছে। তাহলে এই দুটো ইলেকট্রিক ফিল্ড যেই পেয়ে গেলাম, এই দুটোর রেজাল্টেন্ট বা লব্ধিটাই হবে এই পি পয়েন্টে এই দ্বিমেরুর জন্য তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, অর্থাৎ ই
আর ইজ ইকুয়ালস টু ই প্লাস ভেক্টরিক্যালি প্লাস ই মাইনাস, এদের যোগফল সেটাই হবে এই পি পয়েন্টে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান। তাহলে কি করব, আমি এটাকে নিয়ে আমি একটা লব্ধি ভেক্টর নির্দেশ করি, সেটা এই ডিরেকশানে, এবং এইটাকেই আমি বলবো তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান। ঠিক আছে, এবার এর ভ্যালু যদি নির্ণয় করতে চাই তাহলে কি করে ভ্যালুটা নির্ণয় করব, তাই তো? তাহলে এখানে আমি এই আর যে ভ্যালুটা সেটা দিয়ে রাখবো না, কেন বলো তো? কারণ এই পি পয়েন্টটা তো যে কোনো জায়গায় হতে পারে, তো আমি এই পুরো ব্যাপারটাকে ওয়াইতে ট্রান্সফার করে দেবো। তাহলে কি করে ট্রান্সফার করব? হ্যাঁ বলো, কি বলছো সৌভিক, বলো। বলছি ই আর ইকুয়ালস টু ই প্লাস প্লাস ই মাইনাস, ওটা কি মানে ওই বীজগণিতিক নিয়ম অনুসারে? হ্যাঁ, বীজগাণিতিক ভেক্টরের নিয়ম অনুযায়ী হয়। দুটো ভেক্টরকে যখন ভেক্টরিক্যালি যোগ করতে হয় তখন আমরা এই ফর্মে লিখি। ঠিক আছে তো? আচ্ছা, এবার দেখি তাহলে এখানে 1/4πε0, এটা তো কনস্ট্যান্ট বলে বাইরে চলে আসছে। এখন এই কিউ আর স্কোয়ার আর এই কিউ আর স্কোয়ার, এই দুটো কি যোগ হয়ে যাবে সিম্পলি? না, যোগ হবে না। কেন হবে না? কারণ এক্ষেত্রে এরা তো পরস্পর ডিফারেন্ট ডিরেকশানে আছে। তাহলে এখানে ফর্মুলাটা ওইভাবে না লিখে আমাকে, আমরা ভেক্টরিক্যালি যে ফর্মুলাটা শিখেছি যে আর ইকুয়ালস টু √a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos থিটা, এইভাবে করতে পারি। আর তাছাড়া আরেকটা ফর্মে আমি করতে পারি, সেটা কীরকম দেখো, সেটাই আমি এখন করব। সেটা হচ্ছে এখানে যে ভেক্টরিক্যালি ডিরেকশানগুলো আমি পেয়েছি, এটা হচ্ছে যেমন ই প্লাস, এটা হচ্ছে ই মাইনাস, তাহলে এই দুটোকে না আমি দুটো উপাংশে ভেঙে নেব। তাহলে আমি এই পার্টটা মুছে দিই, এটা তো লব্ধিটা, এটা তো পরে করব। তাহলে কি করলাম না, একটা লাইন টানলাম এরকমভাবে, আর এরকমভাবে একটা লাইন টানলাম পি পয়েন্ট দিয়ে। তাহলে ই প্লাসটা সেটা ধরলাম এই কোণটা যদি থিটা হয় তাহলে এই কোণটাও থিটা, তাহলে ই প্লাসের এই বরাবর উপাংশ হবে কত? ই প্লাস কস থিটা। এই বরাবর উপাংশ হবে কত? ই প্লাস সাইন থিটা। ঠিক একই রকমভাবে ই মাইনাসের জন্য যদি ভাবি, তাহলে ই মাইনাসটা এই লাইনটা কত কোণ করছে? থিটা কোণই হবে, কারণ এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ। এই দুটো ডিস্টেন্সই তো আর আর ছিল, তাহলে সমদ্বিবাহু ত্রিভুজ, তার মানে কোণ দুটোও সমান। তাহলে ই মাইনাস যদি এটা হয় তাহলে এই বরাবর ই মাইনাসের জন্য উপাংশ কত হবে? এটা যদি থিটা হয় তাহলে এটাও তো থিটা, তাহলে মানে ই মাইনাস কস থিটা। আর এই বরাবর একটা উপাংশ পাবো, সেটা হচ্ছে ই মাইনাস সাইন থিটা। তাহলে খেয়াল করে দেখো, ই প্লাস আর ই মাইনাস এদের দুজনের ভ্যালু কি? সমান, একটু আগেই দেখেছি। তাহলে এদের দুজনের ভ্যালু যেই সমান হলো, আবার দেখো ই প্লাস সাইন থিটা আর ই মাইনাস সাইন থিটা এরাও সমান তাহলে, এবং তারা পরস্পর বিপরীত দিকে মুখ করে আছে। তাহলে এরা পরস্পরকে কি করবে? ক্যান্সেল আউট করে দেবে। বলো সৌভিক। বলছি ওই যে মাইনাস কিউ আধানের জন্য যে দুটো ভাঙা হলো, কি কস থিটা সাইন থিটা, এটা করে বলবেন? এখানে মাইনাস কিউ আধানের জন্য যে ইলেকট্রিক ফিল্ডটা কাজ করছে এই পয়েন্টে, সেটা কোন দিকে? এই দিকে আছে। তাহলে তাকে আমি দুটো উপাংশে ভেঙে নিচ্ছি। এখন দেখো এই কোণটা তো থিটা, তাহলে এটা হচ্ছে একান্তর কোণ, সেই হিসাবে এই পার্টটা হয়ে যাচ্ছে ই মাইনাস কস থিটা, আর এই পার্টটা হয়ে যাচ্ছে ই মাইনাস সাইন থিটা। ঠিক আছে তো? তাহলে সেই হিসাবে বলছি ওই উলম্ব লাইন বরাবর যে ই প্লাস সাইন থিটা ই মাইনাস সাইন থিটা পরস্পর বিপরীতমুখী, তাহলে তারা পরস্পরকে ক্যান্সেল করলো। তাহলে পড়ে থাকছে কে? কেবলমাত্র ই প্লাস কস থিটা আর ই মাইনাস কস থিটা, এবং এই দুটোরও ভ্যালু সমান, কারণ এই দুটো ভ্যালু তো সমানই। তাহলে দুটোর সাথেই তো কস থিটা আছে, তাহলে ভ্যালু সমান। তাহলে রেজাল্টেন্ট ইলেকট্রিক ফিল্ড পি পয়েন্টে কি হচ্ছে? ই আর ইকুয়ালস টু 2 ইন্টু ই প্লাস কস থিটা। আমি যে কোনো একটার ভ্যালু লিখতে পারি, কারণ ই প্লাস কস থিটা মানে যা, ই মাইনাস কস থিটা মানেও তো তাই। তাই একটা দিয়ে 2 গুণ করে লিখতেই পারি। তাহলে 2 ইন্টু ই প্লাস কস থিটা। আচ্ছা, ই প্লাস মানে কত? ই প্লাস মানে 1/4πε0 কিউ বাই আর স্কোয়ার। আচ্ছা, কস থিটা মানে কি? এই ট্রায়াঙ্গেলটার কস থিটা মানে ভূমি বাই অতিভুজ। ভূমি বলতে এই টিকুনিটা, ভূমি হচ্ছে তার মানে এল, অতিভুজ মানে এইটা যেটাকে আমি আর ধরেছি। তাহলে কস থিটা মানে ভূমি বাই অতিভুজ, অর্থাৎ এল বাই আর। তাহলে 2/4πε0 কিউ এল বাই আর কিউব
বুঝতে পারছো ব্যাপারটা কি হলো? 1/4πε0 2ql/r³। ক্লিয়ার ব্যাপারটা? এবার দেখো 2ql এসছে। একটু আগেই আমি যখন দ্বিমেরু নিয়ে বলছিলাম সেখানে বলেছিলাম দ্বিমেরু ভ্রামক যার মান হয় কিউ ইন্টু ডি, তারপর বললাম ডি এর জায়গায় যদি ডিস্টেন্সটা 2l হয় তাহলে তুমি ওটাকে 2l বলতে পারো। তাহলে দ্বিমেরু ভ্রামকের মান কি? Q2l বা 2ql বলতে পারি। এখানেও দেখো সেটা এসছে ওপরে 2ql। তাহলে আমি ফর্মুলাটার জায়গায় কি লিখতে পারি? 1/4πε0 2ql/r³। তাহলে 2ql এর জায়গায় লিখলাম p/r³। ক্যাপিটাল আর ইকুয়ালস টু 2e প্লাস cos θ একবার বলবেন? আচ্ছা, এই জায়গাটা এটা যদি আমি বলি যে ই প্লাস কস থিটা যা ই মাইনাস কস থিটা মানেও তাই, কারণ দুটোরই ভ্যালু সমান, তাহলে আমি ই আর এর জায়গায় তো এটাও লিখতে পারতাম ই প্লাস কস থিটা প্লাস ই মাইনাস কস থিটা, এরকম লিখতে পারতাম। তো দুটোরই ভ্যালু যদি একই হয় তাহলে আমি যে কোনো একটা লিখে তাকে 2 দিয়ে গুণ করে লিখতেই তো পারি। সেটাই করেছি। ঠিক আছে তো? আচ্ছা বেশ। তারপর লাইনটা স্যার একটু বলুন। ই প্লাস কস থিটার ই প্লাসের জায়গায় আমি এই ভ্যালুটা লিখিয়েছি, এই ভ্যালুটা বসিয়েছি। কস থিটার জায়গায় আমি অ্যাঙ্গেল থেকে ব্যাপারটা বসিয়েছি l/r। বুঝতে পারলে এখানে কেন কস থিটার জায়গায় বসালাম? হ্যাঁ স্যার, অতিভুজের নিয়ম অনুসারে। হ্যাঁ হ্যাঁ, তাহলে এই ফর্মুলাটা হয়ে গেল 1/4πε0 p/r³। ঠিক আছে? আচ্ছা এবার বেশ, এবার এটা হয়ে যাওয়ার পর এবার আমি একটা জিনিস দেখি, এখানে তো আর পেলাম এই ডিস্টেন্সটা, কিন্তু অ্যাকচুয়ালি আমাকে ওয়াই দিয়ে বার করতে হবে, ওয়াই দিয়ে। তাহলে দেখি ফর্মুলাটা কিসে দাঁড়াচ্ছে। ফর্মুলাটা ই আর ইকুয়ালস টু 1/4πε0 p/r³ জায়গায় ওটাকে আমি বলতে পারি আর এর জায়গায় অতিভুজের জায়গায় আমি লম্ব আর ভূমি দিয়েও বলতে পারি। তাহলে √y² প্লাস l² তার হোল কিউব এটা লিখতে পারি। কি করে লিখলাম বুঝতে পারলে? কি অতিভুজের জায়গায় বসালাম √লম্ব² প্লাস ভূমি²। ঠিক আছে? তাহলে 1/4πε0 p/ এই ফর্মুলাটা হলো। এবার এই যে ফর্মুলাটা হলো এই ফর্মুলা দিয়েও আমরা হিসাব করতে পারি। তাহলে আমি শুধু মনে রাখবে এটা যে এখানে এই ফর্মুলাটা হচ্ছে 1/4πε0 p/r³। এবার আমি কোনো দ্বিমেরুর জন্য তার অক্ষের ওপর কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করতে পরীক্ষায় দেয়। ঠিক আছে, সেটা দেখো। এবার এরকম একটা দ্বিমেরু নিলাম, একটা প্লাস চার্জ একটা মাইনাস চার্জ এবং এই তাদের অক্ষ। এবার এই অক্ষের ওপর কোনো একটা বিন্দু ধরলাম এই পয়েন্ট, সেই পয়েন্টে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করতে হবে। এই চার্জের ভ্যালু হচ্ছে +q, এই চার্জের ভ্যালু হচ্ছে -q এবং তাদের মধ্যেকার ডিস্টেন্স 2l আগের মতোই। তাহলে এই পি পয়েন্টে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য যদি হিসাব করি, যদি +q চার্জের জন্য করি, তো ধরলাম মিডিল পয়েন্ট থেকে হিসাব করছি। কেন করছি মিডিল পয়েন্ট থেকে হিসাব? আমার অঙ্কে সুবিধা হবে বলে। তো মিডিল পয়েন্ট এটাকে নাম দিলাম ও, এবং সেই ও থেকে এই পি পর্যন্ত ডিস্টেন্সটা ধরলাম r। তাহলে বলো তো এই +q চার্জের জন্য, +q আধানের জন্য পি পয়েন্টে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কত? তড়িৎ ক্ষেত্র প্রাবল্য ই প্লাস সেটা হচ্ছে 1/4πε0 q/r প্লাস l তার হোল স্কোয়ার। কেন এটা হলো বলো তো? কারণ দেখো +q আধানটা সেটা পি পয়েন্ট থেকে কতটা ডিস্টেন্সে আছে, এখানে একটা l ডিস্টেন্স আছে, তারপর r ডিস্টেন্স আছে, তাহলে r প্লাস l তার হোল স্কোয়ার, এটাই হবে এই প্লাস থেকে পি পর্যন্ত দূরত্ব। ঠিক একই রকমভাবে যদি আমি -q আধানের জন্য করি, -q আধানের জন্য পি বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য ই মাইনাস ইজ ইকুয়ালস টু 1/4πε0 q/ কত হবে বলো? r - l তার হোল স্কোয়ার। তাহলে দুটো ইলেকট্রিক ফিল্ডের
মান কত হবে সেটা পেলাম। একটু আগে যেটা করেছিলাম লম্ব সমদ্বিখণ্ডকের ওপর কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, সেক্ষেত্রে ওই মানটা সমান হয়েছিল কারণ ডিস্টেন্সগুলো সমান ছিল বলে। কিন্তু এখানে কিন্তু ডিস্টেন্সগুলো সমান নেই, কারণ মাইনাস চার্জ থেকে যদি আমি পি পয়েন্টের ডিস্টেন্স বলি সেটা কতটুকুনি, সেটা তো এইটুকুনি, কিন্তু প্লাস চার্জ থেকে ডিস্টেন্সটা কিন্তু অনেক বড়, তাহলে ভ্যালু দুটো কিন্তু আলাদা। এবং তুমি খেয়াল করে দেখো কোনটা বেশি, যে চার্জটা পি পয়েন্টের কাছে আছে সেটার ভ্যালু বেশি, যেটা দূরে আছে তার জন্য কম ভ্যালু। তাহলে মাইনাসের জন্য ভ্যালুটা বেশি হবে, অর্থাৎ পি পয়েন্টে মাইনাস চার্জের জন্য তড়িৎ ক্ষেত্র প্রাবল্য যার অভিমুখ হবে এই দিকে, এবং প্লাস চার্জের জন্য যার তড়িৎ ক্ষেত্র প্রাবল্য সেটার অভিমুখ হবে এই দিকে। কোনটা ছোট আঁকলাম? প্লাসের জন্যটা ছোট আঁকলাম, মাইনাসের জন্যটা কিন্তু বড় আঁকলাম, কারণ কাছে আছে বলে। তাহলে লব্ধি তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কত? এক্ষেত্রেও কিন্তু আমরা ওই একই রকম ভাবে ফর্মুলা লিখতে পারি, ই আর ইকুয়ালস টু ই প্লাস ভেক্টর ই মাইনাস ভেক্টর লিখতে পারি। বাট এখানে আমাকে ভেক্টরিক্যালি হিসাব না করলেও চলবে। কেন বলো তো? কারণ এরা এক লাইনেই আছে। একটু আগে যখন আমরা করেছিলাম সেক্ষেত্রে ওরা এক লাইনে ছিল না, একটা এই ডিরেকশানে ছিল, একটা এই ডিরেকশানে ছিল, দুটো আলাদা আলাদা ডিরেকশান। তার ফলে আমি ওখানে কি করলাম না, দুটো অক্ষ চুজ করে ওটাকে ভেঙে নিয়েছিলাম, এটাকে আমি দুটো উপাংশে ভেঙে নিয়েছিলাম, তারপর নিয়ে ক্যালকুলেশন করেছিলাম। কিন্তু এক্ষেত্রে যেহেতু এরা এক লাইন বরাবর আছে তাই এদেরকে স্কেলার ফর্মেও আমরা যোগ বিয়োগ করতে পারি। তাহলে সেই হিসাবে লব্ধি তড়িৎ ক্ষেত্র প্রাবল্য ই আর ইকুয়ালস টু কি বলতে পারি, সিম্পলি বিয়োগ করে লিখতে পারি। কেন? কারণ ই প্লাস আর ই মাইনাস দুটো কি অপোজিট ডিরেকশানে আছে, এবং কে বড়? ই মাইনাসটা বড়। তাহলে ই আর ইকুয়ালস টু বলতে পারি ই মাইনাস, সেটার থেকে আমি ই প্লাসের ইলেকট্রিক ফিল্ডটাকে বিয়োগ করে দেবো, তাহলেই আমি লব্ধিটা পেয়ে যাব। আচ্ছা, লব্ধির দিক কোন দিকে হবে? অফকোর্স এই দিকেই হবে, এটা তো বুঝতেই পারছি যে এটার ডিরেকশন কোন দিকে হবে, এই দিকেই হবে। তাহলে সেই হিসাবে আমি তাহলে বলতে পারি 1/4πε0, দুটোতেই আছে তাই কমন নিয়ে নিলাম। তাহলে কি হচ্ছে, ই মাইনাসের জায়গায় হচ্ছে কিউ বাই আর মাইনাস এল তার হোল স্কোয়ার, মাইনাস দিয়ে কিউ বাই আর প্লাস এল তার হোল স্কোয়ার। ক্লিয়ার হলো ব্যাপারটা? এবার এই যেটা আসলো, এবার এটাকে যদি আমি এবার একটু ক্যালকুলেশন করি তাহলে দেখি কি হয়। তাহলে দেখতে পাচ্ছি যে এখান থেকে কিউটা কমন চলে যাচ্ছে, আর এখানে চলে আসছে 4πε0 1/r মাইনাস এল তার হোল স্কোয়ার মাইনাস 1/r প্লাস এল তার হোল স্কোয়ার। এবার এই পার্টটাকে একটু ম্যাথামেটিক্যালি ক্যালকুলেশন করতে হবে। এবার সেই ম্যাথামেটিক্যালি ক্যালকুলেশনের পার্টটায় আমি যাচ্ছি না, একদম সিম্পল, একদম লসাগু করে গুণ ওপরে নিচে গুণ করে হিসাব করতে হবে, একদম সিম্পল ক্যালকুলেশন। এইটা পর্যন্ত আসলাম। এবার এরপরে ওই ক্যালকুলেশন করার পরই যে পার্টটা আমরা পাবো সেটা হচ্ছে ই ইকুয়ালস টু 1/4πε0 2 ইন্টু 2QL ডিভাইডেড বাই আর কিউব, এটা ফর্মুলা পাবো। এবার এই আর কিউব যেটা করলাম, আমার একটু ছবিটায় চলে যাই, এই ছবিটায় চলে যাই। আর কিউব বলতে হচ্ছে মিডিল পয়েন্ট থেকে পি পয়েন্ট পর্যন্ত দূরত্ব, ঠিক আছে? তাহলে এই যে ফর্মুলাটা আমি পেলাম, এই ফর্মুলাটা পেলাম কি করে? অ্যাকচুয়ালি এই ফর্মুলাটা ডিরেক্ট আসবে না, তুমি যদি ক্যালকুলেশন করতে, সেক্ষেত্রে আমি এখানে একটু করেই দেখিয়ে দিই তাহলে বুঝতে পারবে। ফর্মুলাটা কি পেয়েছিলাম, ই ইকুয়ালস টু 1/4πε0, এটা কমন ছিল, কিউটা কমন ছিল, একবার দেখে নিই, 1/r মাইনাস এল তার হোল স্কোয়ার মাইনাস 1/r প্লাস এল তার হোল স্কোয়ার, ঠিক আছে তো? তাহলে দেখো এখানে তলায় হয়ে যাচ্ছে আর মাইনাস এল তার হোল স্কোয়ার আর প্লাস এল তার হোল স্কোয়ার, তাহলে এদিকে চলে যেত আর প্লাস এল তার হোল স্কোয়ার মাইনাস আর মাইনাস এল তার হোল স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই ফর্মুলা দিয়ে হতো। তাহলে 1/4πε0 কিউ, এটা হয়ে যেত আর প্লাস এল প্লাস আর মাইনাস এল, আর আরেকটা হতো আর প্লাস এল মাইনাস আর প্লাস এল ডিভাইডেড বাই, এটা আমরা লিখতে পারি আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার তার হোল স্কোয়ার। এই ফর্মুলাটা হতো কারণ এ মাইনাস বি গুণ অবস্থায় আছে, তাই না? এ মাইনাস বি আর এ প্লাস বি এই দুটো গুণ অবস্থায় আছে, সেই কারণে লিখলাম, ঠিক আছে তো? এবার এখান থেকে আমরা কি পাচ্ছি দেখো কি হচ্ছে, 1/4πε0 কিউ ইন্টু এখানে হচ্ছে 2r
এখানে হচ্ছে 2l ডিভাইডেড বাই আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার তার হোল স্কোয়ার, এরকম হলো। হ্যাঁ, এবার তাহলে এইখানে আমরা পেয়ে যাচ্ছি কি 1/4πε0 কিউ, এটা হয়ে যাচ্ছে 4qrl ডিভাইডেড বাই আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার তার হোল স্কোয়ার, এরকম হচ্ছে। এবার দেখো যদি আর এই ডিস্টেন্সটা মাচ গ্রেটার দেন এল হয়, এবার দেখিয়ে দিই ছবিটা। আর কোন ডিস্টেন্সটা? আর হচ্ছে এই দ্বিমেরুর ঠিক মিডিল পয়েন্ট থেকে পি পর্যন্ত দূরত্ব। এটা যদি ওই দ্বিমেরুর মধ্যেকার যে ডিস্টেন্স সেই এলের থেকে যদি অনেক বেশি হয়, মানে পি পয়েন্টটা যদি দ্বিমেরুর থেকে অনেক দূরে হয়, তাহলে আমরা বলতে পারি আর ইজ মাচ গ্রেটার দেন এল। যদি হয় তাহলে এলটা ছোট বলে ওটাকে ইগনোর করব, তখন কি হয়ে যাবে 1/4πε0 কিউ ইন্টু, কিউটা থাকছে না, সরি এখানে তো কিউ থাকছিল না, কিউটা তো ভেতরে নিয়ে চলে গেছিলাম, তাহলে কিউ ইন্টু, আমি যদি লিখি আবার, এটা হয়ে যাচ্ছে 4qrl ডিভাইডেড বাই r⁴, এবং এই আর আর এই 4 কেটে এটা কিউব হয়ে যাবে। তাহলে দেখো এটাই চলে আসছে, ভালো করে দেখো, এটাই লিখেছিলাম আমি একবারে। কি হলো 1/4πε0 4ql, দেখো 4ql আসছে ডিভাইডেড বাই আর কিউব। এই যে প্রমাণটা, এটাকেই আমি বলছিলাম অত্যন্ত সহজ এই প্রমাণটা, একদম বেসিক ম্যাথামেটিক্স অ্যাপ্লাই করে তুমি করে ফেলতে পারবে। প্রমাণটা হয়ে গেল। এই দুটো প্রমাণই কিন্তু পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। কোনো দ্বিমেরুর লম্ব সমদ্বিখণ্ডকের ওপর কোনো বিন্দু বা কোনো দ্বিমেরুর জন্য তার অক্ষের ওপর কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান নির্ণয় করো, এটা কিন্তু পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট, ভালো করে এটা দেখে রাখবে। এবার এই পার্টটা হয়ে যাওয়ার পর তাহলে আমি একটা জিনিস দেখতে পেলাম যে একটা তড়িৎ দ্বিমেরুকে যদি নিয়ে নেওয়া হয় প্লাস কিউ মাইনাস কিউ, যার দ্বিমেরু ভ্রামক বলে একটা রাশি হয়, যার ডিরেকশন হচ্ছে নেগেটিভ চার্জ থেকে প্লাস চার্জের দিকে, এবং যার ভ্যালু হচ্ছে কিউ ইন্টু 2l, যেখানে 2lটা হলো ওই চার্জ দুটোর মধ্যেকার ডিস্টেন্স। এবার এর জন্য ইলেকট্রিক ফিল্ড সেটাই লম্ব সমদ্বিখণ্ডকের ওপর যখন হবে তখন কোন দিকে হয়? একটু আগেই বলেছিলাম কোন দিকে হয়, খেয়াল করে দেখো, এরকম ডিরেকশনে হবে। এখন তুমি যদি বুঝতে না পারো একটু ভালো করে দেখে নাও। আচ্ছা, এটা তো অক্ষের ওপর আছে, তো তখন আমি মাইনাস চার্জটাকে বাঁ দিকে রেখেছিলাম, প্লাস চার্জটাকে ডান দিকে রেখেছিলাম। আচ্ছা, সেইভাবেই করে দেখাই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এইদিকে মাইনাস রাখলাম, এদিকে প্লাস রেখেছিলাম, তাহলে সেই অনুযায়ী দ্বিমেরু ভ্রামকের ডিরেকশনটা উল্টো হয়ে যাচ্ছে, পি এর ডিরেকশন এখন এই দিকে হয়ে যাবে। এবার তুমি বলো কোন দিকে হবে, মনে করে দেখো, এরমভাবেই করেছিলাম, কোন দিকে হয়েছিল ডিরেকশনটা? এই ডিরেকশনে হয়েছিল না? 2e cos θ বলে লিখেছিলাম, 2e প্লাস cos θ করেছিলাম। আবার একটু আগেই আমি অক্ষের ওপর একটা বিন্দুতেও করলাম, সেখানে কি বললাম যে চার্জটা কাছে আছে পয়েন্টের তার জন্যই ইলেকট্রিক ফিল্ডটা হবে। তাহলে এক্ষেত্রে কি প্লাস চার্জটা আছে কাছে, তাহলে তার জন্য ইলেকট্রিক ফিল্ড কোন দিকে হয়? বাইরের দিকে। তাহলে ইলেকট্রিক ফিল্ডটা কেমন দেখে মনে হচ্ছে? যেন এরমভাবে বেরোচ্ছে, এদিক দিয়ে যাচ্ছে, আবার এদিক দিয়ে এসে এখানে প্রবেশ করবে। ইলেকট্রিক ফিল্ডটা দেখে তাই মনে হচ্ছে না? ঠিক তাই, দ্বিমেরুর জন্য যে ইলেকট্রিক ফিল্ডটা হয় সেটা এরকমভাবে হয়, প্লাস থেকে বাইরে বেরোচ্ছে, মাইনাসে এসে প্রবেশ করছে। এখানেও তাই, প্লাস থেকে বাইরে বেরোচ্ছে, মাইনাসে এসে প্রবেশ করছে। ঠিক আছে, এটা হচ্ছে দ্বিমেরুর জন্য তড়িৎ বলরেখা চিত্র। একটা ইলেকট্রিক ডাইপোলের জন্য যে তড়িৎ বলরেখাগুলো সেগুলো দেখতে কেমন হয় সেটা। এবার এই প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল টপিকের ওপর কিন্তু আমার ভিডিও তৈরি করা আছে, যদি আরও গভীরে ভালো করে বুঝতে চাও ওই ভিডিওগুলো দেখো। কিন্তু আমি যেহেতু এখানে ফাইনাল প্রিপারেশান করছি তাই আমি খুব ফাস্ট এগোচ্ছি, যেখানে অনেক জায়গায় আমি একটু তাড়াতাড়ি বলার চেষ্টা করছি, ঠিক আছে, না হলে শেষ করা যাবে না। আচ্ছা, এবার আমরা দেখব যে কোনো তড়িৎ দ্বিমেরুকে যদি একটা ইলেকট্রিক ফিল্ডের মধ্যে রাখি, মানে এতক্ষণ আমি বললাম যে একটা তড়িৎ দ্বিমেরুর জন্য কি পরিমাণ তড়িৎ ক্ষেত্র হয়, কিন্তু আমি এখন যেটা বলবো সেটা হচ্ছে একটা তড়িৎ দ্বিমেরুকে অলরেডি একটা ইলেকট্রিক ফিল্ড আছে তার মধ্যে রেখে দিয়েছি, তাহলে কি হবে? তো আমি একটা ইলেকট্রিক ফিল্ড আঁকি, ধরলাম এরকম একটা ইলেকট্রিক ফিল্ড। এবার এই ইলেকট্রিক ফিল্ড কিরকম ইলেকট্রিক ফিল্ড আগের দিন আমি বলেছি, যদি আমি ছবিটা এরকম আঁকি তাহলে সেই ইলেকট্রিক ফিল্ডটাকে কি ইলেকট্রিক ফিল্ড বলবো? তড়িৎ ক্ষেত্রটাকে কিরকম বলবো?
এটাকে রাইট, সুষম তড়িৎ ক্ষেত্র। এবার এই সুষম তড়িৎ ক্ষেত্রের মধ্যে ধরো একটা দ্বিমেরুকে রেখেছি, দ্বিমেরুটা এরকম, এটা হচ্ছে প্লাস কিউ, এটা মাইনাস কিউ। তাহলে বলো তো এই প্লাস কিউ আধানের ওপর কত ফোর্স কাজ করবে? তুমি জানো যে ফোর্স ইকুয়ালস টু চার্জ ইনটু ইলেকট্রিক ফিল্ড, এটা শিখিয়েছি। তাহলে এই প্লাস কিউ এর ওপর ফোর্স কাজ করবে, সেটা কোন দিকে হবে? ইলেকট্রিক ফিল্ড যেদিকে আছে সেদিকেই কাজ করবে। কেন? কারণ এফ ইকুয়ালস টু প্লাস কিউ ইন্টু ই, তার মানে ই যেদিকে আছে সেদিকেই ফোর্স কাজ করবে, স্বাভাবিক। কিন্তু বলো তো মাইনাস চার্জের জন্য ফোর্সটা কোন দিকে কাজ করবে? উল্টো দিকে, ইলেকট্রিক ফিল্ডের উল্টো দিকে। কেন? কারণ এক্ষেত্রে ফোর্স ইকুয়ালস টু মাইনাস কিউ ইন্টু ই, তো মানে ইলেকট্রিক ফিল্ড যেদিকে আছে তার সঙ্গে মাইনাস কিউ গুণ হয়ে এফ এর ভ্যালুটা বিপরীত হয়ে গেল। তাহলে এই তড়িৎ দ্বিমেরুর ওপর লব্ধি বল কত বলো তো? লব্ধি বল মানে কি? মোট যে বলটা কাজ করছে সেটা কত? রাইট রাইট। তাহলে লব্ধি বল 0, কিন্তু লব্ধি বল 0 হলেও ওর ওপর লব্ধি টর্ক সেটা কিন্তু শূন্য নয়। কেন? কারণ এই যে দুটো বল কাজ করছে সেটা একই বিন্দুর ওপর কাজ করছে না। আমি এটা বুঝিয়ে দিচ্ছি। ধরো এরকম একটা কাঠের টুকরো নিলাম, এই কাঠের টুকরোর ওপর এদিকে বল প্রয়োগ করছি, একটা বল প্রয়োগ করছি এদিকে, আর আরেকটা বল প্রয়োগ করছি এদিকে। দুটো বলই ধরো সমান, কিন্তু একই পয়েন্টে কাজ করছে, তাহলে লব্ধি বল কি? শূন্য। আচ্ছা, এক্ষেত্রে কি এই কাঠটা কি ঘুরবে? না, ঘুরবে না, কারণ দুটো বলই একই পয়েন্টে কাজ করছে। কিন্তু এই ফোর্সটাকে যদি একটু ওপরের দিকে উঠিয়ে দিই, এই ফোর্সটাকে এখানে না এঁকে যদি এইখানে আঁকি, তাহলে লব্ধি বল শূন্য, বাট এক্ষেত্রে কিন্তু ও ঘুরবে, ও পাই পাই করে ঘুরতে শুরু করবে। কোন দিকে ঘুরবে বলো তো? এই দিকে ঘুরে যাবে, কারণ একই পয়েন্টে কাজ করছে না। ঠিক সেই কারণে এই দ্বিমেরুটারও কিন্তু ঘূর্ণন হবে এই দিকে, বোঝা যাচ্ছে? এবং ঘূর্ণন হয়ে কিভাবে থাকবে জানো? ও ফাইনালি কিভাবে সাজানো হয়ে যাবে? এরকমভাবে সাজানো হয়ে যাবে, এদিকে প্লাস কিউ চলে আসবে, এদিকে মাইনাস কিউ চলে আসবে। তাহলেই তো সবচেয়ে আনন্দেও থাকবে, সবচেয়ে ভালোভাবে থাকতে পারবে। ঠিক আছে, কেন? কারণ প্লাস কিউয়ের ওপর এদিকে ফোর্স কাজ করবে, মাইনাস কিউয়ের ওপর এদিকে ফোর্স কাজ করবে, তার জন্যই ওরা সুন্দর আরাম করে থাকতে পারবে। বোঝা যাচ্ছে ব্যাপারটা? তাহলে ও ঘুরে গেল। তাহলে একদম শুরুতেই আমি বলেছিলাম না তড়িৎ দ্বিমেরুর ঘূর্ণন হয়, তাই ওর মোমেন্ট কথাটা আসে। তাহলে এখানেও কিন্তু এই যে মোমেন্ট পি, যেটাকে আমরা বললাম ডাইপোল মোমেন্ট, এই ডাইপোল মোমেন্ট দিয়ে আমরা এই টর্কের ভ্যালু, টর্ককে টাউ দিয়ে লিখে, বুঝলে তো, এই টর্কের ভ্যালু বলে দিতে পারি। কিরকম? যখন কোনো বস্তুকে, মানে এইরকম দ্বিমেরুকে কোনো ইলেকট্রিক ফিল্ডের মধ্যে রাখা হবে, তার উপর যে টর্ক কাজ করবে সেই টর্কের ভ্যালু হয় পি ক্রস ই। পি ক্রস ই মানে কি? মানে ওর দ্বিমেরুর ডিরেকশন যেদিকে আছে, ইলেকট্রিক ফিল্ড যেদিকে আছে, তাদের মধ্যেকার কোণ সেটা যদি থিটা হয়, তাহলে এটাকে আমরা বলতে পারি পিই সাইন থিটা এন ক্যাপ। কেন করলাম এরকম? কারণ ক্রস প্রোডাক্টে তোমরা জানো এ ক্রস বি মানে কি হয়? এ ক্রস বি মানে এ বি সাইন থিটা হয়। আর ডিরেকশন কোন দিকে হয়? এ আর বি যে তলে আছে সেই তলের উলম্ব দিকে হয়। তাহলে দেখতে পাচ্ছ এখানে পি আছে এই দিকে, এই দিকে, এই ডিরেকশানে। ই আছে কোন দিকে? এই ডিরেকশানে। ঠিক আছে, এবার এদের মধ্যেকার কোণ সেটা ধরলাম থিটা। তাহলে ওর ওপর যে পরিমাণ টর্ক কাজ করবে সেটা কি হয়ে যাবে? পিই সাইন থিটা। আচ্ছা, এই টর্কের ডিরেকশন কোন দিকে বলো তো? ডিরেকশন সেটা হচ্ছে, আমরা ক্রস প্রোডাক্টের নিয়ম অনুযায়ী আমরা বলতে পারি এ ক্রস বি মানে, যেমন এই 4টে আঙুল বরাবর যদি এ ক্রস বি হয়, বুড়ো আঙুল যেদিকে হবে সেদিকে হবে, তাহলে সেক্ষেত্রেও পি ক্রস ই হবে বোর্ডের ভেতরের দিকে। ঠিক আছে তো? এবং তার ফল, হ্যাঁ, কোনটা কোনটা? ক্রস প্রোডাক্টের রুল হচ্ছে, ধরো এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। এবার এ ভেক্টর আর বি ভেক্টর কে নিয়ে আমি যদি ক্রস প্রোডাক্ট করি, তাহলে এ ক্রস বি মানে হচ্ছে, এই দেখো এখানে করে দেখাচ্ছি, এ ক্রস বি লেখা আছে তো। এ ক্রস বি মানে আগে এ বরাবর 4টে আঙুল রাখো, সেটাকে ঘুরিয়ে বি এর দিকে নিয়ে যাও, তাহলে বুড়ো আঙুলটা যেদিকে আছে সেই দিকে এ ক্রস বি কাজ করবে, অর্থাৎ এন ক্যাপটা হবে। তাহলে সেটা কোন দিকে? বোর্ড বরাবর দেখো ভেতরের দিকে হচ্ছে না? ঠিক একই রকমভাবে পিও আছে, ইও আছে না? তাই আমি পি ক্রস ই যখনই করব, তাহলে তার ডিরেকশন কোন দিকে হবে? ভেতরের দিকে, বোর্ডের ভেতরের দিকে। তার মানে ও কোন দিকে ঘুরছে? এই ডিরেকশনটাকে কোন দিক ডিরেকশন বলা হয়? ক্লকওয়াইজ ডিরেকশন ঘুরছে।
ক্লকওয়াইজ ডিরেকশানে যখন ঘোরে, মানে এই 4টে আঙুল দেখো ক্লকওয়াইজ ডিরেকশানে ঘোরাও, মানে 1 2 3 4 ঘড়ির কাঁটা অনুযায়ী করলে কি হচ্ছে, বুড়ো আঙুলটা যেদিকে হচ্ছে সেটা কোন দিকে, বোর্ডের ভেতরের দিকে হচ্ছে। ঠিক আছে, সেই বরাবর টর্কের ডিরেকশন হবে। ঠিক আছে, এইটা টর্কের ভ্যালু। এবার ধরো আমি এইটার ওপরই তোমাকে যদি জিজ্ঞেস করি, বলো তো, একটু ভেবে বলবে। ধরো এরকম একটা সুষম তড়িৎ ক্ষেত্র আছে, সেই সুষম তড়িৎ ক্ষেত্রের মধ্যে ধরো এরকমভাবে একটা তড়িৎ দ্বিমেরু আছে। আচ্ছা বলো তো, এই জায়গায় এই যে তড়িৎ দ্বিমেরুর ওপর টর্ক কত কাজ করবে? টর্ক কত কাজ করবে এখন? একদম সহজভাবে ভাবলেই পেয়ে যাবে। দেখো ই যেদিকে আছে পিও তো সেদিকে, পি এর ডিরেকশনও তো সেদিকে, ই যেদিকে পিও সেদিকে, কারণ মাইনাস চার্জ থেকে প্লাস চার্জের দিকেই তো পি হয়, সেটাও এদিকে, ইও এদিকে। তার মানে ওদের মাঝখানের কোণ কত, 0 ডিগ্রি। তাহলে এই সময় টর্ক কত, পি ই সাইন থিটা যেটা বলেছিলাম সেটা কত, 0। এই সময় কোনো টর্ক কাজ করবে না। কিন্তু যদি বলি যে উল্টো আছে, মানে এদিকটায় প্লাস আছে এদিকে মাইনাস আছে, তাহলে ওর ওপর টর্ক কত কাজ করবে বলো তো? তাহলে থিটাটা কত, 180 ডিগ্রি, কারণ এখন পিটা এদিকে ইটা এদিকে, তাহলে 180 ডিগ্রি। তাহলে এখন টর্ক কত, পি সাইন 180 ডিগ্রি, এখনও 0। তাহলে টর্ক কাজ করছে কখন? টর্ক কাজ করছে এই 0 আর 180 ডিগ্রির মাঝখানে ও যখন থাকবে তখন কাজ করবে। মানে ধরো এরকমভাবে আছে, মানে ধরো এরকম আছে, এটা প্লাস এটা মাইনাস, ধরলাম এই কোণটা হচ্ছে ধরো 30 ডিগ্রি, তাহলে টর্ক কাজ করবে? হ্যাঁ কাজ করবে, কারণ এখন থিটা হচ্ছে 30 ডিগ্রি। ঠিক আছে, তাহলে টাউ ইকুয়ালস টু কত হবে, পিই সাইন 30 অনুযায়ী তাহলে পিই বাই 2 কাজ করবে। ক্লিয়ার হচ্ছে তো? আচ্ছা ডিরেকশন কোন দিকে হবে সেটা ডিপেন্ড করছে পি এর ডিরেকশন কোন দিকে। যেমন এক্ষেত্রে পি এর ডিরেকশন এই দিকে, দাঁড়াও কালারটা চেঞ্জ করে দেখাই। এক্ষেত্রে পি এর ডিরেকশন এই দিকে, ই এর ডিরেকশন এই দিকে, তাহলে কি হবে, এটা ক্লকওয়াইজ ডিরেকশনে ঘোরাবে, অর্থাৎ বোর্ডের ভেতরের দিকে। যদি আমি ছবিটার এইটা প্লাস, এইটাকে প্লাস চার্জ করে দিতাম আর এইটাকে মাইনাস চার্জ করে দিতাম, তাহলে পি এর ডিরেকশন এখন আর এইদিকে হতো না, কোন দিকে হতো, এই নিচের দিকে হয়ে যেত না পি এর ডিরেকশন, আর ই এর ডিরেকশন তো এদিকে হতো। তাহলে এর জন্য ওকে কি না ক্লকওয়াইজ ডিরেকশনে নয়, অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাতো। তার মানে এক্ষেত্রে ডট হতো, মানে তোমার দিকে আসছে। অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে যদি হয় তাহলে তোমার বুড়ো আঙুলটা কোন দিকে আসছে দেখো খেয়াল করে, মুখের দিকে, তোমার মুখের দিকে। তার জন্য এটা ডট লিখলাম, তোমার মুখের দিকে বলে ডট, বোর্ডের দিকে হলে ক্রস লিখব। ঠিক আছে, টর্কের ব্যাপারটা বুঝলে। এবার আমরা দেখব যে শক্তির ব্যাপারটা, শক্তির ব্যাপারটা বোঝার চেষ্টা করি। ধরো এরকম একটা তড়িৎ দ্বিমেরুর মধ্যে এরকমভাবে একটা প্লাস কিউ, এরকম একটা মাইনাস কিউ রেখেছি, তার মানে ওর দ্বিমেরু ভ্রামক পি এদিকে কাজ করছে আর ইলেকট্রিক ফিল্ড তো এদিকে কাজ করছে। তাহলে ও সব, ওর ওপর কি টর্ক কাজ করবে না করবে না? এই সময় একটু আগেই বলেছি কাজ করবে না করবে না? এখনো কোণ কত, 90 ডিগ্রি, তাহলে কাজ করবে না করবে না? হ্যাঁ অবশ্যই, সবচেয়ে বেশি টর্ক কাজ করবে, পিই পরিমাণ টর্ক কাজ করবে। আচ্ছা এই টর্কটা দিয়ে ওকে কোন দিকে ঘোরাবে, অ্যান্টি ক্লকওয়াইজ না ক্লকওয়াইজ? দেখো খেয়াল করে, পি এর ডিরেকশন এদিকে, ই এর ডিরেকশন এদিকে, তাহলে ওকে ক্লকওয়াইজ ডিরেকশনে ঘোরাবে, অর্থাৎ ক্রস সাইন। তাহলে ক্লকওয়াইজ ডিরেকশনে ওকে ঘোরাবে, তাহলে ঘোরাতে ইচ্ছা ওকে এই ডিরেকশানে। কিন্তু আমি করলাম কি, হাত দিয়ে ওকে একটু উল্টো দিকে ঘুরিয়ে দিলাম, এই দিকে ঘুরিয়ে দিলাম। ধরো এখানে এখন এরকম হয়ে গেছে, তাহলে একটু ঘুরিয়ে দিলাম, ধরলাম ডি থিটা কোণ ঘুরিয়ে দিয়েছি, অল্প একটু কোণ ঘুরিয়ে দিয়েছি। তাহলে ওর ওপর যে পরিমাণ টর্ক কাজ করছিল সেটা ডিরেকশন যেদিকে, তার বিপরীত দিকে ঘুরিয়েছি তো, তার বিপরীত দিকে ঘুরিয়েছি তো না ঘোরায়নি বলো? যেদিকে ঘোরানোর কথা ছিল টর্কটা দিয়ে তার বিপরীত দিকে আমি ঘুরিয়েছি। তাহলে কৃতকার্যর জায়গায় আমি লিখতে পারি কি, মাইনাস, আচ্ছা তোমাদের যদি বুঝতে অসুবিধা হয় লিখে নাও, টি ইন্টু টি ডট ডি থিটা, এটা লিখতে পারি। কৃতকার্য মানে কি, এফ ইন্টু এস শিখেছো, এফ ডট এস শিখেছো, তাহলে এখানে ঘূর্ণনের ক্ষেত্রে সেটা বলের জায়গায় কি হয়ে যাবে, টাউ হয়ে যাবে, মানে টর্ক হয়ে যাবে। আর যে সরণের জায়গায় কৌণিক সরণ হয়ে যাবে, টাউ ডট ডি থিটা হয়ে যাবে। এখন দুটো ডিরেকশন কি অপোজিট না, তাহলে এটা কি যাবে, মাইনাস
টাও ডি থিটা হয়ে যাবে। টাও মানে কত এক্ষেত্রে বলো, একদম সহজ তো, বলো। পি কস ই পিই পিই দেখতে পাচ্ছি একটু আগেই লিখেছিলাম, সাইন থিটা। পিই সাইন থিটা, পি কারণ টাও ইকুয়ালস টু আমরা জানি পি ক্রস ই, তার মানে পিই সাইন থিটা, ভেরি গুড। তাহলে এটা ইন্টু ডি থিটা। এখন কৃতকার্য মানে কি তোমরা জানো? কৃতকার্যের সঙ্গে শক্তির কি সম্পর্ক? কৃতকার্য সঙ্গে শক্তির কি সম্পর্ক? নেগেটিভ সম্পর্ক, মানে ডাব্লিউ ইকুয়ালস টু হাফ এমভি স্কয়ার। না, সেটা তো ডাব্লিউ ইকুয়ালস টু হাফ এমভি স্কোয়ার হয় না, এনার্জি গতিশক্তি হচ্ছে হাফ এমভি স্কোয়ার হয়। কৃতকার্যের সঙ্গে শক্তির সম্পর্ক হচ্ছে ডাব্লিউ ইকুয়ালস টু মাইনাস ইউ। মানে মাইনাস কেন? মানে তুমি যখন কোনো কার্য করো, সেই কার্যটাকে যদি আমি পজিটিভ কার্য বলি, মানে তুমি ধরো একটা বাক্সকে মেঝে থেকে একটা আলমারির ওপরে রাখলে, তার মানে তোমার কাজটা কি একটা পজিটিভ ভ্যালুর কাজ, মানে তুমি কাজটা করেছো। তাহলে করার ফলে তোমার শক্তি কি হয়? কমে যায় না বেড়ে যায়? কি হয়? কমে যায় না বেড়ে যায়? সিম্পল, কমে যায়। কমে যায়। তোমার শক্তি কি কমে না বাড়ে যত তুমি কাজ করো? অফকোর্স তোমার শক্তি কমে যায়। তার মানে যে কৃতকার্য যখন পজিটিভ হয় তখন শক্তি কি হয়? নেগেটিভ হয়ে যায়। তাহলে সেই অনুযায়ী এখানে ডিডাব্লিউটা যেমন মাইনাস দিয়ে লিখেছি, তাহলে এর জন্য যে পরিমাণ শক্তি হবে সেটা কি দিয়ে লিখবো? প্লাস পিই সাইন থিটা ডি থিটা দিয়ে লিখবো। ঠিক আছে তো? তাহলে এবার যদি আমি বলি, আচ্ছা বলো তো এই 90 ডিগ্রিতে ছিল, সেই অবস্থা থেকে যদি ওকে থিটা কোণে ঘোরাতে হয়, ধরলাম এরকম করে আরেকটু বেশি কোণে ঘুরিয়ে দিয়েছি, এখনকার কোণ হচ্ছে থিটা কোণ, তাহলে টোটাল কত এনার্জি খরচা হবে? তাহলে ক্যালকুলেশন করব। কিভাবে করব স্যার? ইন্টিগ্রেশন করব, এটাকে ইন্টিগ্রেশন করব। কত থাকে কোথায়? 90 ডিগ্রি থেকে থিটা পর্যন্ত ইন্টিগ্রেশন করব। তাহলে চলো করি, 90 ডিগ্রি থেকে থিটা পর্যন্ত ইন্টিগ্রেশন করি। তাহলে করলে কি হবে দেখি, এইখানটায় ওপরের পার্টটায় করছি, হ্যাঁ এইখানটায় করছি। তাহলে এটা হয়ে যাচ্ছে ডি ইউটা চেঞ্জ হয়ে গিয়ে হয়ে গেল ইউ থিটা ইকুয়ালস টু না, ইউ থিটা মাইনাস ইউ 90 ডিগ্রি হচ্ছে, কারণ লিমিট বসালে থিটার জন্য একবার 90 ডিগ্রির জন্য একবার হবে। আর পিই সাইন থিটা তার জায়গায় কি হবে? তার জায়গায় হয়ে যাবে পিই কস থিটা এবং সামনে একটা মাইনাস সাইন চলে আসবে। এবার লিমিটগুলো যদি বসাই, থিটা বসাবো একবার 90 ডিগ্রি বসাবো, তাহলে দেখি ইউ থিটা মাইনাস ইউ 90 ডিগ্রি ইজ ইকুয়ালস টু মাইনাস পিই কস থিটা মাইনাসে মাইনাসে প্লাস পিই কস 90 ডিগ্রি। এটা হচ্ছে, আচ্ছা কস 90 ডিগ্রির ভ্যালু কত? 0। তার মানে এই যে ইউ 90 ডিগ্রি সেইটা ভ্যালু তাহলে আমি 0 ধরতে পারি। তার মানে ইউ থিটা সেটা ইকুয়ালস টু হয়ে যাচ্ছে মাইনাস পিই কস থিটা। বোঝা গেল যে কোনো একটা অ্যাঙ্গেল থিটা কোণে আছে, এরকম অবস্থায় কোনো দ্বিমেরুর শক্তি কত হয়? মাইনাস পিই কস থিটা। এটাকে ভেক্টরিক্যালি লিখলে সেটাই হয়ে যায় মাইনাস পি ডট ই। কেন ই ডট ই লিখলাম, পি ডট ই লিখলাম? কারণ কস থিটা আছে, তাই এটাকে ভেক্টরিক্যালি আমি এই স্কেল ভেক্টরিক্যালি লিখলে সেটাকে এইভাবেই ডট প্রোডাক্ট দিয়ে আমরা লিখতে পারি। বোঝা গেল তো ব্যাপারটা? তাহলে এবার যদি বলি যে ধরো একটা তড়িৎ দ্বিমেরুকে, এই পার্টটা মুছে দিচ্ছি, ধরো বললাম যে একটা তড়িৎ দ্বিমেরুকে একটা ইলেকট্রিক ফিল্ডের মধ্যে আছে, এরকম অবস্থায় একটা তড়িৎ দ্বিমেরুকে ধরো থিটা 1 কোণে প্রথমে ছিল, সেখান থেকে আমি ওকে ঘুরিয়ে থিটা 2 কোণে নিয়ে যাব, ঘুরিয়ে থিটা 2 কোণে নিয়ে চলে যাই, এটা আমার ইচ্ছা। তাহলে কি পরিমাণ কৃতকার্য করতে হবে বা কি পরিমাণ শক্তির পরিবর্তন হবে? তাহলে আমি বলতে চাইছি কৃতকার্যটা যদি বলি ডিডাব্লিউ বা ডাব্লিউ যদি বলি, ডাব্লিউ কত? তাহলে ডাব্লিউ মানে হচ্ছে শক্তির পরিবর্তন, কৃতকার্য মানে শক্তির পরিবর্তন, মানে বাক্সটা মাটিতে ছিল সেই সময় যা শক্তি, আলমারির ওপরে গেল সেই সময় যা শক্তি, দুটোর বিয়োগ করলে যেটা রেজাল্ট বেরোবে সেটাই তো তোমার কৃতকার্য। তাহলে সেই কৃতকার্য ইকুয়ালস টু শক্তির পার্থক্য, অর্থাৎ ফাইনালি যেখানে গেছে থিটা 2-তে মাইনাস প্রথমে আগে কত কোণে ছিল থিটা 1, সেই দুটো শক্তির পার্থক্য। তাহলে ইউ থিটা 2
কত হবে? তাহলে এই ফর্মুলা অনুযায়ী লিখি, যদি এই ফর্মুলাটা অনুযায়ী, তাহলে কত হবে? মাইনাস পিই কস থিটা টু, আর এখানে হয়ে যাবে কি মাইনাস পিই কস থিটা ওয়ান। তাহলে কি হচ্ছে? পিই কস থিটা ওয়ান মাইনাস পিই কস থিটা টু, তাই না? এটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, তাই ওকে সামনে লিখলাম। তাহলে ফর্মুলাটা এরকম হলো। বোঝা গেল তো ব্যাপারটা? এবার দেখো, এই ব্যাপারটা যেই বুঝে গেলে আমি একটা জিনিস দেখাচ্ছি, সেটা দেখো। তাহলে দেখো, এবার আমি যেটা বলছিলাম যে যদি একটা তড়িৎ দ্বিমেরুকে ধরো এরমভাবে রেখেছি, এটা হচ্ছে প্লাস, এটা হচ্ছে মাইনাস, ঠিক আছে তো? মানে এটাও সাম্যাবস্থায় আছে, কারণ এই অবস্থায় থাকলে ও সবচেয়ে বেশি টর্ক, ওর কী হয় আমি বলেছিলাম, টর্ক কী হয় এই সময়? 0 হয়ে যায়, তাই না? তো এই অবস্থায় ধরো আছে, তো প্রথমে আগে 90 ডিগ্রিতে ছিল, সেখান থেকে এই অবস্থায় এসছে। তাহলে একটু ভেবে বলো তো, তাহলে এই সময় ওর শক্তি কত হবে? তুমি হয়তো ভাববে যে স্যার এর শক্তি তো 0 হবে। না, শক্তি 0 নয়, এই ফর্মুলার মধ্যে বসাচ্ছি, দেখো কৃতকার্য কত হবে। দেখো পিই ফাইনালি কত হয়েছে? ফাইনালি হয়েছে কত? ফাইনালি কোনটা কত হয়েছে? এখন 0 ডিগ্রি হয়েছে। আগে কত ছিল বললাম? এরকম ছিল, আগে কত ছিল? 90 ডিগ্রি ছিল, মানে থিটা ওয়ানটা কি আগের, সেটা কত ছিল? 90 ডিগ্রি। দাঁড়াও, তাহলে থিটা ওয়ানটা ছিল 90 ডিগ্রি, পরে হয়ে গেছে 0 ডিগ্রি। তাহলে এটা মানে তো 0, আর এটা মানে 1। তাহলে এই অবস্থায় ওর শক্তি কত? তার মানে এই অবস্থায় শক্তি হচ্ছে মাইনাস পিই। এরকমভাবে যখন থাকে না, তখন ওর শক্তি সবচেয়ে কম, মাইনাস পিই। এরকম 90 ডিগ্রি অবস্থানে যখন যায়, তখন ওর শক্তি 0 হয়ে যায়, কারণ 90 ডিগ্রি অবস্থায় আমরা তো জানি কি হয়, শক্তিটা 0 হয়ে যায়। বোঝা যাচ্ছে তো? আবার এটাকে ঘুরিয়ে যদি উল্টো করে রাখি না, মানে এদিকে প্লাস থাকবে এদিকে মাইনাস থাকবে, তাহলে আবার ওর শক্তি হয়ে যায় প্লাস পিই। এবার তোমাদেরকে আমি একটা প্রশ্ন করছি, আচ্ছা বলো তো, যে এই পুরো ঘোরাতে, মানে প্লাসটা এদিকে আছে, তো প্লাসটা এদিকে আছে, সেটাকে পুরোপুরি ঘুরিয়ে এই দিকে নিয়ে আসলে কত কৃতকার্য করতে হয় বলো তো? টোটাল কৃতকার্য কত হয় বলো তো? ভেবে বলো। বোঝা গেল না? বোঝা গেল না আমি যেটা বলতে চাইছি? আমি বলতে চাইছি যে ধরো এরকমভাবে দ্বিমেরুটা ছিল, এদিকটা প্লাস এদিকটা মাইনাস, এই অবস্থাটায় ওর শক্তি আমি কত দেখলাম? মাইনাস পি। এবার বললাম যে ওকে ঘুরিয়ে আমি এরকম করে দিলাম, এদিকটায় প্লাস এদিকে মাইনাস, ঠিক আছে তো? তাহলে এখন শক্তি কত? প্লাস পি। আর 90 ডিগ্রি যখন থাকবে তখন ওর শক্তি কত? 0। তাহলে আমি বলছি ধরো এই অবস্থান থেকে এই অবস্থায় নিয়ে যেতে, বুঝতে পারছো তো? পুরো ঘুরিয়ে দিলেই তবেই তো এই অবস্থায় আসবে। তাহলে টোটাল কত কাজ করতে হয় বলো তো? 2পিই কাজ করতে হবে, কারণ এই অবস্থায় ছিল মাইনাস পি, তাহলে সেটা প্রথমে কমে 0 হলো, তার মানে কতটা চেঞ্জ হলো? পিই পরিমাণ। তারপরে আবার বেড়ে পিই হলো, তাহলে আরও কতটা চেঞ্জ হলো? পিই পরিমাণ। তাহলে টোটাল চেঞ্জ কতটা হলো? 2পিই। তাহলে সেটাই কৃতকার্য করতে হবে।